আমরা ক্লাস শুরু করি। আর সবাই জয়েন করতে থাকুক। আমরা রেকর্ডিং যেহেতু দিয়ে দিব, আর ওয়েট না করি। তো আজকে আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই কোর্সে, সেটা হলো নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস। তো আমাদের যে কোনো একটা সার্কিটে আমাদের মেইন কাজ হয় সবসময় কিছু প্যারামিটারের ভ্যালু বের করা ট্রাই করা। ঠিক আছে, যেমন সেটা হইতে পারে ভোল্টেজ বা কারেন্ট বা পাওয়ার। আমরা এরকম কিছু প্যারামিটার বের করার ট্রাই করি। এখন নর্মালি আমাদেরকে যেসব সার্কিট আমরা এখন পর্যন্ত দেখছি সেখানে সবসময় বিভিন্ন ধরনের হেল্প দেয়া থাকতো, কিন্তু এখন আমরা অ্যাকচুয়াল যে সার্কিট গুলো পরীক্ষায় ফেস করব সেই সার্কিট গুলার কিছু এক্সাম্পল দেখতেছি যে এরকম একটা সার্কিট থাকতে পারে। এই সার্কিটের যতগুলা নোড আছে, আমাদের কোয়েশ্চেন কিরকম থাকতে পারে, যতগুলা নোড আছে সবগুলা নোডের নোড ভোল্টেজ, অথবা যতগুলা মেশ আছে সবগুলা মেশের মেশ কারেন্ট বের করতে বলতে পারে। সো যদি নোড ভোল্টেজ বের করতে বলে বা আমরা যদি নোড ভোল্টেজ বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা নোডাল অ্যানালাইসিস করি। আর যদি মেশ কারেন্ট বের করতে চাই সেই ক্ষেত্রে মেশ অ্যানালাইসিস করি। আগে যেই প্যাটার্নে কোয়েশ্চেন হইতো, এবারও খুব সম্ভবত এরকম কোয়েশ্চেনই হবে, বাট যদি মানে ভিন্ন ইয়ে থাকে, এক্সেপশন যদি থাকেও, আমরা দুইটাই শিখবো। বাট কোয়েশ্চেনে যেরকম থাকে সেটা হলো যে হয় আমরা নোড ভোল্টেজ বের করব, যে ফাইন্ড দ্য নোড ভোল্টেজেস অর দ্য মেশ কারেন্টস। সেই ক্ষেত্রে কি করতে হতো, যে কোনো একটা সার্কিট দেয়া থাকতো, সেই সার্কিটে আমরা নোড অ্যানালাইসিস করলেও হয়তো মেশ অ্যানালাইসিস করলেও হয়তো। কিন্তু গত সেমিস্টারের কোয়েশ্চেনে এরকম চেঞ্জ করা হয়েছে। খুব সম্ভবত এবারের সেমিস্টারেও এই চেঞ্জটুকু করা হবে, যে নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস আমাদেরকে ফিক্স করে দিবে, বা এমন ভাবে এমন কোয়েশ্চেন দিবে যেখানে আমাদেরকে নোড অ্যানালাইসিসই করতে হবে অথবা মেশ অ্যানালাইসিস করতে হবে। এটা আগের থেকে বলে নিলাম, যাতে করার পর এই কোয়েশ্চেন গুলার বুঝতে সহজ হয়। যখন আমরা প্রিভিয়াস সেমিস্টার কোয়েশ্চেন দেখবো তখন বুঝতে সহজ হয়। তো আমাদের এই জিনিসটার জন্য কি জানতে হবে সেটা আগে বুঝি। আগে আমরা নোডাল অ্যানালাইসিস করব। এইটা হলো নোডাল অ্যানালাইসিস। তো এইখানে আগে আমাদের কিছু জিনিস ফাইন্ড আউট করতে হবে। নোডাল অ্যানালাইসিস থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো নোড ভোল্টেজেস। যতগুলো নোড আছে সবগুলার ভোল্টেজ সে আমাকে দিবে। তো এইখানে আমাদের এরকম একটা সার্কিট যদি থাকে, এইটার নোড আছে কয়টা আমরা সেটা আগে প্রথমে গোনা ট্রাই করি। প্রথমত একটা নোড আছে জিরো, মানে গ্রাউন্ড। গ্রাউন্ড নোড একটা আছে, একটা আছে এখানে, এইখানে একটা, এখানে একটা, এরকম। এখন এই সাইডের এই পুরাটা আসলে এইটা যেই নোড, এটাও সেই নোড, এটাও সেই নোড। সো এই লাল পুরাটাকেই আমরা একটা নোডই বলতে পারি, কারণ এই তিনটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, যেটা আমরা ক্লাসে আগেও দেখছি। আবার এই সাইডেও এই নীল তিনটা নোডের মধ্যেও কোনো ডিফারেন্স নাই। সো এইটাকেও আমরা পুরা একটা নোড বলতে পারি। তার মানে এই সার্কিটে আমাদের নোড থাকতেছে একটা, তিনটা, চারটা, তিনটা, সাতটা নোড। টোটাল নোড হলো সাতটা। এখন সাতটা নোড হইলে আমরা যখন অ্যান্সার লিখবো তখন এই সাতটা নোডের ভোল্টেজ লিখতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা বোঝা, যে আমাদের এখানে আননোন নোড কয়টা। আমরা এখন পর্যন্ত ক্লাসে যা যা শিখছি সবকিছু এই টপিকটাতে ইমপ্লিমেন্ট করব। যেমন এইখানে গ্রাউন্ড নোডটা আমাদের নোন, এটা হলো 0 ভোল্ট, এটা আমরা জানি। আবার এই জিনিসটাও আমরা বলছিলাম যে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি যদি ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে, যেমন এই তিনটা নোড, এই তিনটা নোডেই আমার গ্রাউন্ডের সাথে একটা করে ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। সো আমরা এই নোডটার ভোল্টেজও ডিরেক্টলি বলে দিতে পারি। সো এখান থেকে যেমন মাইনাস থেকে যদি আমরা প্লাসের দিকে যাই, তাহলে আমরা অ্যাড করতাম, ভোল্টেজ অ্যাড হইতো বা ভোল্টেজ গেইন হইতো। সো এই নোডটার ভোল্টেজ আমরা পাইতাম 15 ভোল্ট। আবার এই
ডিপেন্ডেন্ট সোর্সটার এখান থেকেও যদি যাই, এই নোডটার ভোল্টেজও আমাদের নোন, এটা হলো 4 I0 ভোল্ট। যদিও I0 এর ভ্যালু আমরা জানি না, বাট এইটুকু আমরা শিওর যে এই নোডের ভোল্টেজ I0 যাই হোক, এই নোডের ভোল্টেজ হবে 4 I0। কেউ একজন বলেন তো এই নোডের লাস্ট এই যে এই নোডের ভোল্টেজ কত হবে? -10 ভোল্ট। হ্যাঁ, -10 ভোল্ট। তার মানে আমরা এই তিনটা নোড আর নিচের গ্রাউন্ড নোড, এই চারটা নোডের ভোল্টেজ আমরা জানি। সো জানি না হইলো এই ব্লু নোট গুলা, এই ব্লু নোট গুলা, এই রেড নোটটা, আর মাঝখানের ব্ল্যাক নোটটা। সো আমরা যখন নোডাল অ্যানালাইসিস করব, তখন আমাদের উদ্দেশ্য হবে এই আননোন তিনটা নোড ভোল্টেজের ভ্যালু বের করা। এইটুক হোপফুলি ক্লিয়ার। এখন এইটুক যদি আমরা বুঝে থাকি, আমরা কিভাবে ইকুয়েশনটা লিখবো? নোডাল অ্যানালাইসিস যখন করা হয়, এটা হলো বেসিক্যালি আমাদের প্রতিটা নোডে কেসিএল করতে হয়। প্রতিটা নোডে কেসিএল করতে হয়। সো এখানে কারেন্ট গুলা কোথায় কোথায় আছে, কোনো জায়গায় কোনো কারেন্টের ডিরেকশন দেয়া নাই। সো আমাদের প্রথমেই কাজ হওয়া উচিত কারেন্টের ডিরেকশন দেয়া। এখানে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা আসবে যে কারেন্টের ডিরেকশন গুলা আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে নিব। কেন কারেন্টের ডিরেকশনটা আমাদের দরকার হচ্ছে আবারও বলি, যে এইখানে আমরা কেসিএল করব, প্রতিটা নোডে কেসিএল করব। সো এই যে প্রতিটা নোডে আমরা কারেন্টের ডিরেকশন, প্রতিটা লাইন বরাবর আমরা কারেন্টের ডিরেকশন দিয়ে নিচ্ছি ইচ্ছা মতো। খালি একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে, সেইটার ডিরেকশনটা মেনটেন করা উচিত। যেমন এখানে 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে, আমরা জানি যে এইটা এই বাম দিক থেকে ডান দিকে 3 অ্যাম্পিয়ার যাবে। সো এইটা আর আমরা চেঞ্জ করব না, এটা যেভাবে আছে সেভাবে দিয়ে দিচ্ছি। সো আমরা সবগুলার কারেন্টের ডিরেকশন আরবিট্রারিলি নিজের ইচ্ছা মতো দিয়ে নিলাম। এখন আমরা কিভাবে কেসিএল এর ইকুয়েশনটা লিখবো সেই জিনিসটা একটু বুঝি। প্রথমত এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা জানি ওহমস ল থেকে যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। কিন্তু একটা জিনিস মাঝে মধ্যে আমরা ভুলে যাই, যে এই যে ভিটা, এই ভিটা হলো ভোল্টেজ ডিফারেন্স। এই ভিটা হলো ভোল্টেজ ডিফারেন্স। তার মানে যেই দুইটা নোডের মধ্যে রেজিস্ট্যান্সটা কানেক্টেড, এই রেজিস্ট্যান্সটা যেই দুইটা নোডের মধ্যে কানেক্টেড, সেই দুইটা নোডের ভোল্টেজের ডিফারেন্স হইলো ভি। সো এইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? যদি আমাদের একটা রেজিস্ট্যান্স ভিএ আর ভিবির মধ্যে কানেক্টেড থাকে, তখন আমরা যেভাবে লিখবো সেটা হলো ভোল্টেজের ডিফারেন্স বাই আর। আই ইজ ইকুয়াল টু ভোল্টেজের ডিফারেন্স বাই আর। সো এটা ডিফারেন্সটা কিভাবে লিখবো? কারেন্টের স্টার্টিং যে নোডটা মাইনাস এন্ডিং যে নোডটা ডিভাইডেড বাই আর। তার মানে কারেন্টটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেইটার ভোল্টেজ মাইনাস যেখানে শেষ হচ্ছে, কারেন্টটা যেই দিকে যাচ্ছে সেই দিককার ভোল্টেজ ডিভাইডেড বাই আর। যেমন এক্সাম্পল যদি আমরা নেই, এইখানে কারেন্টটা ভি এ থেকে স্টার্ট হচ্ছে, ভি বি এর দিকে যাচ্ছে, ডিভাইডেড বাই আর। এটা হবে আমার কারেন্টের ভ্যালু। আমরা ওহমস লটাকে এখন এক্স্যাক্টলি যেভাবে ইমপ্লিমেন্ট করা উচিত সেভাবে লিখতেছি। এখানে খেয়াল রাখতে হবে যে রেজিস্ট্যান্সের ইমিডিয়েট স্টার্টিং মানে একদম ইমিডিয়েট বাম পাশে আর ইমিডিয়েট ডান পাশের নোটটাই আমাদের নিতে হবে। এখানে আরো এক্সটেন্ডেড নোট থাকতে পারে, কি বলতেছি সেটা হয়তো সামনের এক্সাম্পল দিলেই বোঝা যাবে। বাট আমাদের মেইন কাজ হলো ইমিডিয়েট বাম আর ডান, বা ইমিডিয়েট একদম কানেক্টেড যে নোট দুইটা, সেই দুইটাকেই মাইনাস করতে হবে। তো যেমন এইখানে আমরা যদি এইটারই একটা উল্টা ভার্সন দেখি, এখানে স্টার্টিং হয়েছে ভিবি তে, এন্ডিং হয়েছে ভি এ তে। তার মানে আমরা লিখতে পারবো ভিবি মাইনাস ভি এ বাই আর। এটা হইলো এই কারেন্টের ভ্যালু। এটা হোপফুলি ক্লিয়ার। এখন যে জিনিসটা বলা ট্রাই করতেছিলাম সেই জিনিসটা একটু দেখাই। যেমন এইখানে আমাদের একটা নোড আছে ভিবি আর একটা নোড আছে ভিএ। এখন কারেন্টটা কিন্তু ভিএ থেকে শুরু হয়েছে ঠিক আছে, বাট সে কিন্তু শেষ হয়েছে এই নোডে গিয়ে। সো আমরা যেটা বলতেছিলাম যে রেজিস্ট্যান্সের ইমিডিয়েট দুই পাশে কানেক্টেড যে নোড দুইটা, আমাদেরকে সেই নোড দুইটা নিতে হবে। এখন আমাদের কাছে এই নোডটা আছে ভিবি। এইটা যদি ভিবি হয়
আমরা জানি যে একটা যদি নোন নোড থাকে, সেই নোন নোডের সাথে যদি একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে, আমরা পরের নোডটার ভ্যালুও জানি। যেমন এইটা যদি ভিবি হয়, এই নোডটার ভ্যালু কি হওয়া উচিত বলেন তো কেউ একজন। যে কেউ একজন রেসপন্ড করেন। এইটা যদি ভিবি হয়, এই নোডের ভ্যালুটা কি হবে, ভোল্টেজের ভ্যালুটা কি হবে? আচ্ছা, রেসপন্ড না করলে আসলে বোঝা যাবে না যে আপনারা বুঝতেছেন কিনা। এইটা যদি প্লাস হবে। ভিবি হয়, হ্যাঁ, প্লাস হবে। হ্যাঁ মানে এটা ভিবি হইলে এই নোডটার ভ্যালু হওয়া উচিত ভিবি প্লাস ভিএস, কারণ আমরা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, অ্যাড হয়ে যায়। এখন এই নোডটার ভ্যালু আমরা পাচ্ছি ভিবি প্লাস ভিএস। এখন আমরা যখন কারেন্টের ভ্যালুটা বের করব, কি করব? স্টার্টিং হচ্ছে ভিএ তে, এন্ডিং হচ্ছে ভিবি প্লাস ভিএস এ, ডিভাইড বাই আর। তার মানে আমাদের রেজিস্ট্যান্সের ইমিডিয়েট দুই পাশের নোডের ভোল্টেজটা জানা দরকার। একইভাবে যদি আমরা এখানে দেখি, এইটা স্টার্ট হয়েছে এই নোডটা থেকে, কারেন্টটা স্টার্ট হয়েছে এই ভিএ নোডটা থেকে, ভিএ এন্ড হয়েছে এই ব্লু নোডটাতে গিয়ে, এন্ড হয়েছে এই ব্লু নোডটাতে গিয়ে। এখন আমাদের উচিত এই ব্লু নোডের ভ্যালু বের করা। এইটা যদি ভিবি হয়, এটা হওয়া উচিত ভিবি মাইনাস ভিএস। তার মানে আমাদের কারেন্টের ভ্যালুটা হবে ভিএ মাইনাস ভিবি মাইনাস ভিএস ডিভাইড বাই আর। সো হোপফুলি এটা ক্লিয়ার। একদমই কঠিন কিছু না, আমাদের আই ইজ ইকুয়াল টু ভি বাই আর এরই আমরা এটা একদম এক্সাক্ট ভার্সনটা, যে উপরে যে ভোল্টেজ ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটা ইমপ্লিমেন্ট করলাম। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্সের ইমিডিয়েট দুই পাশের নোডের ভ্যালুটা আমাদেরকে লিখতে হবে। এটা গেল একটা কেস। আরেকটা যে কেস আছে সেটা হলো, দুইটা নোডের মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে, সেই কারেন্টের ভ্যালু তো আমরা ডিরেক্টলি জানি। এটাও খুবই কমন একটা মিস্টেক যেটা স্টুডেন্টরা করে। সেটা হলো, সবসময় এই ভিএ মাইনাস ভিবি বাই আর লিখতে লিখতে এই জিনিসটা, এই কেসটা হ্যান্ডেল করে না। সেই কেসটা হইলো যে দুইটা নোডের মধ্যে যদি একটা কারেন্ট সোর্স থাকে, আমরা তো সেইটার ভ্যালু ডিরেক্টলি জানি। সো এটার ভ্যালু যদি হয় 3 অ্যাম্পিয়ার, তখন আমরা লিখে দিতে পারবো আই ইজ ইকুয়াল টু 3। আবার যদি এটা উল্টা দিকে যায়, আমাদের দরকার এই কারেন্টটা, কিন্তু কারেন্ট সোর্সের ডিরেকশন এরকম আই এক্স, তার মানে আমরা লিখে দিতে পারবো আই ইজ ইকুয়াল টু মাইনাস আই এক্স। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে অনেক সময় ভুলে যায়। আরেকটা যেটা হয় সেটা হলো, এই দুইটা নোডের মধ্যে কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্সের প্রায়োরিটি আসলে অনেক বেশি। সে একটা লাইন বরাবর পুরা তার ভ্যালুর কারেন্টটাকে ধরে রাখে। তার মানে এই যে আই এক্স ভ্যালুটা, সে ভিএ থেকে ভিবি পুরাটা টাইম, এখানে যে যত কিছুই আসুক, ইভেন যদি একটা ভোল্টেজ সোর্সও আসে, সে এইখানে আই এক্স অ্যামাউন্ট অফ কারেন্টই ফ্লো করাবে, এটা ফ্লো করতে বাধ্য করবে। সো এইখানে একটা রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও আমাদের আই এর ভ্যালুটা আই এক্সই হবে। সো এইগুলা হলো আমাদের যতগুলা পসিবল কেস। যেমন এখানে একটা ভোল্টেজ সোর্সও আছে, ভোল্টেজ সোর্স থাকলেও এই লাইন বরাবর কারেন্ট সোর্স থাকলে আমরা কারেন্ট সোর্সের ভ্যালু জানি। সো এইখানে আমাদের আর কোনো হিসাব নিকাশ ওহমস ল করতে হবে না। কিন্তু বাকিগুলাতে, যেমন এইটাতে, এইটাতে, এগুলাতে ওহমস ল ইউজ করতে হবে। সো এইবার আমরা চলে আসি, আমরা যতটুকু জানি আরেকটা কেস আছে, সেই কেসটা আমরা পরে হ্যান্ডেল করব। আগে আমরা এইটুক যতটুক শিখছি সেই জিনিসটা হ্যান্ডেল করা ট্রাই করি। তো আমাদের এই যে ইকুয়েশন যেটা আছে, সাপোজ এইটা, এই যে সার্কিটটা, এখানে আমরা কি করব আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমত, এই তিনটা নোডে, যে তিনটা নোড আমরা জানি না, সেই তিনটা নোডে আমরা এখানে চলে আসি। এই তিনটা নোডকে আমরা নাম দিব। এখানে অনেক কিছুই ধরে নিতে হয়, সো করার আগ পর্যন্ত, প্রথমবার দেখার আগ পর্যন্ত একটু কনফিউজ লাগতে পারে, বাট এক দুইটা ম্যাথ দেখলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আমরা প্রথমত যেই নোড তিনটা জানি না, সেই নোড তিনটার নাম দেই ভি ওয়ান, ভি টু আর ভি থ্রি।
এখন আমাদের এই তিনটা নোডের জন্য তিনটা ইকুয়েশন দেখতে হবে, তিনটা নোডের জন্য তিনটা ইকুয়েশন হবে। এটা লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে যে যতগুলা আননোন নোড হয় ততগুলা ইকুয়েশনও হয়। সো আমাদের এই নোড ওয়ানে কয়টা কারেন্ট আছে সেটা আমরা একটু খুঁজি। প্রথমত এই যে ডান দিকে একটা কারেন্ট গেছে, এই কারেন্টটার জন্য আমাদের কি লেখা উচিত সেটা একটু লিখি। এই কারেন্টটা স্টার্ট হয়েছে V1 এ, এন্ড হয়েছে V2 তে, ডিভাইডেড বাই 5, কারণ রেজিস্ট্যান্সের ভ্যালু 5। এই কারেন্টটার ইকুয়েশন আমরা লিখে ফেললাম। এই কারেন্টটা এই নোড থেকে বের হচ্ছে দেখে আমরা এভাবে লিখলাম। নিচের কারেন্টটাও বের হচ্ছে, নিচের কারেন্টটা স্টার্ট হয়েছে V1 এ, এন্ড হয়েছে ঠিক ইমিডিয়েট কানেক্টেড যেই পয়েন্টটা, সেই পয়েন্টের ভোল্টেজ আমাদের লিখতে হবে। সো V1 মাইনাস 15 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু, সো 20। এরপরে এই নোড থেকেই উপর দিক থেকে ডান দিকে একটা কারেন্ট যাচ্ছে, যেটা শুরু হয়েছে V1 এ, শেষ হয়েছে V3 তে। সো V1 মাইনাস V3/10, এই কারেন্টটাও নোড থেকে বের হচ্ছে, প্লাস উপরে একটা কারেন্ট চলে যাচ্ছে সেটা হলো 3, ইকুয়াল টু 0। খেয়াল করে দেখেন উপরের যে নোডটা থেকে V1 থেকে V3 দিকে একটা কারেন্ট সোর্স আছে, এটার জন্য কিন্তু আমরা ওহমস ল এর ফরম্যাটটা ইউজ করি নাই, কারণ আমাদের দরকার কারেন্টের ভ্যালু। আমরা কারেন্টের ভ্যালু ডিরেক্ট এখানে লিখে দিতে পারলাম 3 অ্যাম্পিয়ার। এরপরে আমাদের দায়িত্ব হবে এটাকে একটু সিম্পলিফাই করা। সো নিচে যদি আমরা সবগুলা ফ্র্যাকশনকে যদি এলসিএম করি, লসাগু করি, তাহলে 20 আসে। সো পুরা ইকুয়েশনকে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যায়। 20 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ইকুয়েশনটা এরকম আসে। এরপর আমরা সিম্পলিফাই করব। এইটা দাঁড়ায় গেল আমাদের একটা ইকুয়েশন। এইটা দাঁড়ায় গেল আমাদের একটা ইকুয়েশন যেখানে তিনটা ভেরিয়েবল আছে, V1 V2 V3। এই সেম কাজটা এখন আমরা এই V2-র জন্য করার চেষ্টা করব। সেম কাজটা V2-র জন্য করব। সো এই যে নোড 2 আছে, এইখানে তিনটা কারেন্ট আছে, একটা কারেন্ট ঢুকতেছে বাম দিক থেকে ডান দিকে, একটা কারেন্ট নিচে যাচ্ছে, আর একটা কারেন্ট ডানে যাচ্ছে। সো একটা কারেন্ট ঢুকতেছে, দুইটা বের হচ্ছে। যেই কারেন্টটা ঢুকতেছে সেটা লিখবো আমরা কিভাবে, V1 মাইনাস V2 বাই 5। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? দেখ, সো এইখানে কারেন্টটা স্টার্ট হয়েছে V1 থেকে, এন্ড হয়েছে V2 তে, আগের মতো এই কারেন্টটা ঢুকতেছে, ইকুয়াল টু এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, নিচের দিকে যেটা বের হচ্ছে সেটা হবে V2 মাইনাস 4I0, এই যে I0 এখানকার ভোল্টেজ, 4I0 ডিভাইডেড বাই 5। আর ডান দিকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হলো V2 মাইনাস V3/5। স্টার্ট হয়েছে V2 তে, এন্ড হচ্ছে V3 তে, ডিভাইডেড বাই 5। এখন পুরাটাই যেহেতু নিচে 5 আছে, আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে জাস্ট উপরের টার্ম গুলা রয়ে যায়, V2 মাইনাস 4I0 প্লাস V2 মাইনাস V3। এবার আমাদের কাজ হলো সিম্পলিফাই করা। 4I0 কে কিভাবে হ্যান্ডেল করব সেটা আমরা একটু পরে দেখতেছি। এবার আসি নোড 3। নোড 3 তেও একইভাবে আমাদের এখানে চারটা কারেন্ট, এই একটা, দুইটা, তিনটা, তিনটা কারেন্ট ঢুকতেছে আর একটা বের হয়ে যাচ্ছে। সো নোড 3 এর যে কারেন্টটা সেটার জন্য আমরা কিভাবে লিখতে পারি, আর একটা পেজ নেই। এখানে যদি তিনটা কারেন্ট নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি, যে কারেন্ট তিনটা ঢুকতেছে, নোড 3 এর ইকুয়েশন লিখবো। প্রথমে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হলো V2 থেকে শুরু হয়ে V3 তে গেছে, ডিভাইডেড বাই 5। এই যে V2 থেকে শুরু হয়েছে, V3 তে শেষ হয়েছে, ডিভাইডেড বাই 5। উপর দিক থেকে যেটা আসছে সেটা হলো V1 মাইনাস V3/10, আর একটা 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স,
এটাও এই নোডে 3 অ্যাম্পিয়ার সাপ্লাই করতেছে, ইজ ইকুয়াল টু যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। আমাদের সবসময় কেসিএল এর কথা মাথায় রাখতে হবে, আমরা নোডাল অ্যানালাইসিস অবশ্যই কেসিএল করতেছি। তো যেই 3টা কারেন্ট ঢুকছে আর একটা কারেন্ট বের হয়ে যাবে, সো বের হয়ে যাওয়ার কারেন্ট ইকুয়াল সাইনের আরেক সাইডে লিখবো। সো এইটা হবে V3 মাইনাস, V3 থেকে শুরু হয়েছে, মাইনাস -10/15। এবার একইভাবে আমাদের কাজ হলো এখানে এলসিএম করা, লসাগু করা। সো এটাকে লসাগু করলে হয় 30। সো এটা যদি আমরা করি, সো 6V2 মাইনাস 6V3 প্লাস 3V1 মাইনাস 3V3 প্লাস 90 ইজ ইকুয়াল টু 2V3 প্লাস 20। ঠিক আছে, সো আমাদের 3টা ইকুয়েশন হয়ে গেছে, খালি সমস্যা হয়েছে হয়েছে এই আই নটটা এখানে আমাদের থাকা উচিত না। সো আমাদেরকে এই যে আই নটটা আছে, এই কারেন্টটা আছে, এই কারেন্টটাকে আমাদের যেই 3টা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করতেছি এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে কনভার্ট করে ফেলতে পারতে হবে। যেমন আমাদের এখানে আননোন ভেরিয়েবল হলো 3টা, V1 V2 V3। সো এই 3টার মধ্যে ওকে কনভার্ট করতে হবে। সো আমরা দেখি এখানে এই যে কারেন্টটা আছে I0, এটা এখান থেকে যাচ্ছে। সো এই কারেন্টটাই আমাদের বেসিক্যালি V1 থেকে শুরু হয়ে V3 তে যাচ্ছে 10 ওহমের মধ্যে দিয়ে না। সো I0 সমান আমরা এই জিনিসটা এখন লিখতে পারবো যে V1 - V3/10। সো আমরা এই 4I0 এর জায়গায় লিখতে পারবো V1 - V3/10। এইটা হবে আমাদের সেকেন্ড ইকুয়েশন, আর আমাদের থার্ড ইকুয়েশন হবে এইটা। সো এই 3টা ইকুয়েশন যখন আমরা সলভ করব, আমাদের যদি আমরা ইকুয়েশন গুলা একটু ভালো চেহারায় দেখি, এই যে এই 3টা হবে আমাদের ইকুয়েশন। আমরা যখন এই 3টা ইকুয়েশন সলভ করব, তখন এই 3টা ভ্যালু পাবো। সিম্পলিফাই করার পরে আমরা এই 3টা ইকুয়েশন পাবো। তো 3টা ইকুয়েশন 3টা ভ্যারিয়েবল সলভ করলে আমরা ক্যালকুলেটারে সলভ করতে পারা উচিত। কারো যদি সমস্যা হয় ক্লাস টাইমে, ক্লাসের আগে বা ক্লাসের পরে ক্যালকুলেটর নিয়ে আসলে আমি দেখাই দেবো কিভাবে সলভ করতে হয়। সাইমulটেনিয়াস ইকুয়েশনে ইকুয়েশন মোডে গেলে, সাইমulটেনিয়াস ইকুয়েশন গেলে এই যে এরকম একটা মোড থাকার কথা, এরকম একটা মোড থাকার কথা। এই মোডে চাপ দিলে আমরা এটা সলভ করতে পারবো। এইখানে খেয়াল রাখতে হবে যে আমরা যেভাবে ইকুয়েশনটা লিখতেছি সেটা যাতে এই ফরম্যাটে থাকে। আমিও কিন্তু যখন লিখছি এই ফরম্যাটে রাখার ট্রাই করছি। তার মানে যেই কনস্ট্যান্ট টার্ম গুলো আছে, যেমন এখানে আমরা লিখতেছিলাম কনস্ট্যান্ট টার্মটা ইকুয়াল সাইনের আরেক সাইডে রাখতেছি। এটা রাখার কারণই হইলো যে আমাদের ক্যালকুলেটরের যে ফরম্যাটটা সেখানেও ইকুয়েশনের ইকুয়াল সাইনের এক সাইডে কনস্ট্যান্ট আছে। তো সব জায়গায় আমরা এভাবে রাখার ট্রাই করছি। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা একটা ম্যাথ দেখলাম, কারো কোনো কোয়েশ্চেন? স্যার আই নোটের মানটা কিভাবে পাইছেন আরেকবার একটু দেখুন। আচ্ছা, I0 হইলো এই যে এইটা, I0টা হইলো এখানে। সো I0 কারেন্টটার আমাদেরকে কনভার্ট করতে হবে V1 V2 V3, এই 3টার মধ্যে কনভার্ট করতে হবে। সো দেখেন I1 শুরু হয়েছে V1 এ, I1 শেষ হয়েছে V3 তে, আর এটা যাচ্ছে হইলো 10 ওহমের মধ্যে দিয়ে। তাহলে আমরা লিখতে পারবো না I0 ইজ ইকুয়াল টু V1 - V3/10, তাই না? জি স্যার, বুঝতে ক্লিয়ার? পারছি। আচ্ছা, তো আমরা আরেকটা দেখি এখন। এখানে আরেকটা অ্যাপ্রোচ আছে, ফরম্যাট অ্যাপ্রোচ। এটা আলাদা কোনো অ্যাপ্রোচ আসলে না। সো এটা আলাদা করে শিখার দরকার নাই। কারো যদি মনে হয় যে এটা দেখার দরকার সে দেখতে পারে, কিন্তু এটা আলাদা করে দেখার দরকার নেই। এটার চেয়ে আমরা যে অ্যাপ্রোচে যাচ্ছি সেটা বেটার। ঠিক আছে, তো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। এখানে ফাইন্ড অল দা নোড ভোল্টেজেস বের করতে বলছে। হ্যাঁ, সো এটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। সো আমরা যখন অ্যান্সার করব কিভাবে করব সেটা নিয়েও একটা আইডিয়া হবে। এটা যদি 0 হয়
এইখানকার ভোল্টেজ কত, কেউ একজন বলেন তো। স্যার, কোনখানকার +12। ভোল্টেজ? হ্যাঁ, +12। এখানকার ভোল্টেজ হলো +12, তার মানে এই নোডের ভোল্টেজ আমরা জানি। এখন এই নোডের ভোল্টেজ আমরা জানি না, এইটারও ভোল্টেজ আমরা জানি না। তো যখনই আমরা কোনো ভোল্টেজ জানবো না, সেগুলো আমাদের আননোন নোড। কোনো নোডের ভোল্টেজ আমরা জানি না, সেটা হবে আননোন নোড। সো এখন আমাদের নোড আছে এখানে চারটা, আমরা একটু লিখে রাখি সাইডে, 4 নোডস। একটার ভ্যালু 0 ভোল্ট অবশ্যই হবেই, সেটা গ্রাউন্ড। আরেকটার ভ্যালু 12 ভোল্ট, সেটাও হবে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের যেটা আসবে, এই V1 আর V2, যেহেতু এইখানে টু আননোন নোডস, এখানে আমাদের দুইটা ইকুয়েশন আসবে। দুইটা ইকুয়েশন আসবে, আবার দুইটা ভ্যারিয়েবলও থাকবে। সো এটাকে সলভ করে ফেললেই হয়ে যাবে। সো যেমন আমরা নোড ওয়ানে যদি ইকুয়েশনটা লিখি, আমাদের কি করতে হবে? প্রথমে সব দিকে কারেন্টের ডিরেকশন দিতে হবে, যে এইগুলা দেয়া নাই। যেমন এইখানে কারেন্ট সোর্সের অ্যাক্রসে আমাদের যে কারেন্টটা সেটা দেয়া আছে, সো এটা আমরা ডিরেক্টলি ওর ডিরেকশনটাই মেনটেন করব। এখন আমরা যখন ইকুয়েশন লিখবো, তখন নোড ওয়ান আর নোড টু এর ইকুয়েশন লিখবো। খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এই জায়গাটায় কেসিএল এর ইকুয়েশন লিখবো না, কারণ এইটা অলরেডি নোন নোড। আমরা ইকুয়েশনটা লিখতেছি আননোন নোডের জন্য। সো আমাদেরকে হুম, আমাদেরকে ইকুয়েশনটা লিখতে হবে আসলে এই দুইটা নোডের জন্য, এই নোড আর এই নোড। এই দুইটা নোডের জন্য আমাদেরকে ইকুয়েশনটা লিখতে হবে। তো যদি আমরা V1 এর জন্য লিখি, বাম সাইড থেকে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হলো 2 মিলি অ্যাম্পিয়ার, ডান সাইড থেকে যেটা ঢুকতেছে সেটা হলো 4 মিলি অ্যাম্পিয়ার। সো নিচের দিকে যে কারেন্টটা চলে যাচ্ছে সেটা হবে V1। V1 এ শুরু হয়েছে, -0, জিরোতে শেষ হয়েছে, /2। এটা করলে এটার সুবিধা হয়েছে যে আমরা এখান থেকে আসলে V1 এর ভ্যালু ডিরেক্টলি পেয়ে যাচ্ছি 12 ভোল্ট। সলভও করা লাগতেছে না। আর নোড টু তে যদি আমরা ইকুয়েশনটা লিখি, এখানে কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে দুইটা কারেন্ট, একটা হলো 4, আর নিচের দিকে যেটা বের হচ্ছে সেটা হলো V2 তে স্টার্ট হয়েছে, এন্ড হয়েছে জিরোতে, সো V2 - 0/2। আর ঢুকতেছে যেটা সেটা হলো, স্টার্ট হয়েছে এইখানে, এই নোডে যেহেতু স্টার্ট, এটা হলো 12, সো 12 - V2/2। সো এই ইকুয়েশনটাও সলভ করলে আমরা পাচ্ছি V2 = 2 ভোল্ট। ডান। এইটাই হলো আমাদের যে চারটা নোড আছে, আমরা চারটা নোডেরই ভোল্টেজ বের করে ফেলতে পারলাম। 0 ভোল্ট, 12 ভোল্ট, যে দুইটা অলরেডি ছিল। আর আমরা নিজেরা সলভ করে বের করলাম দুইটা নোড, একটা হলো 12 ভোল্ট আর একটা হলো 2 ভোল্ট। ঠিক আছে। তো হোপফুলি এইটা ক্লিয়ার হওয়া উচিত, এখানে কোনো সমস্যা থাকা উচিত না। আরো একটা যদি আমরা সলভ করি তাহলে আরো ক্লিয়ার হবে। এটা আমি জাস্ট ইকুয়েশন গুলা লিখে দেই। স্যার, কোয়েশ্চেনে কি বলা থাকবে কোন নোটটাকে গ্রাউন্ড ধরবো? না, বলা থাকবে না। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আমাদের গ্রাউন্ডটা দেয়া থাকে। আর যদি নাও দেয়া থাকে, এটা আপনার উপর, সমস্যা নেই। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা দেখি এই ম্যাথটা কিভাবে করা যায়। আমরা আগে নিচে গ্রাউন্ডটা ধরে নেই। সবসময় কনভিনিয়েন্ট নিচেই গ্রাউন্ডটা ধরা। এরকম ম্যাথে আসলে এই জিনিসটা পেঁচানোর চেষ্টাও করা হয় না, যে গ্রাউন্ড অন্য কোনো জায়গায় দিয়ে কমপ্লিকেট করা ট্রাই করাও হয় না। সো এই যে এই নোড আছে এখানে একটা, এখানে একটা নোড আছে, আর মাঝখানে একটা নোড আছে। ঠিক আছে। এখন এই বাম পাশের নোডটার ভ্যালু আমরা জানি 20 ভোল্ট, ডান পাশেরটা জানি 40 ভোল্ট। শুধু একটারই ভ্যালু আমরা জানি না, বাকি সবগুলার ভ্যালুই আমরা জানি। সো এখানে আমরা যেই কাজটা করব,
এই একটা নোড, এটার নাম দিলাম V1। এইখানেই আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো, কারেন্টের ডিরেকশন দিয়ে নিলাম নিজেদের ইচ্ছা মতো। এখানে খেয়াল রাখতে হবে এই যে নিচের দিকে গ্রাউন্ড থেকে যে কারেন্টের ডিরেকশন 5 অ্যাম্পিয়ার যেটা যাচ্ছে, এইটার জন্য কিন্তু আমাদের ওহমস ল ইউজ করা লাগবে না, কারণ আমরা বলছিলাম যে যদি কারেন্ট সোর্স থাকে সেটার প্রায়োরিটি অনেক বেশি। এখানে যদি একটা 5 অ্যাম্পিয়ার থাকে, এখানে যদি একটা 2 কিলো ওহম থাকে, যেটাই থাকুক আমাদের এই বরাবর কারেন্টটা 5 অ্যাম্পিয়ারই হবে। এটা নিয়ে কোনো ডাউট যাতে না থাকে। সো এখানে দুইটা কারেন্ট ঢুকতেছে, এই নোডটাতে দুইটা কারেন্ট ঢুকতেছে। একটা হলো বাম সাইড থেকে যেটা ঢুকতেছে সেটা হলো 20 - V1/10। নিচ দিক থেকে যেটা ঢুকতেছে সেটার জন্য কিন্তু আমাদের ওহমস ল ইউজ করা লাগবে না, আবারও বলতেছি, এটা হলো 5। আর ডান দিকে যেটা চলে যাচ্ছে সেটা হলো V1 - 40/5। এবার যদি আমরা এলসিএম করতে চাই, পুরাটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে। সো V1 আমাদের চলে আসছে 50 ভোল্ট। সো এটা খুবই কর্নার একটা কেস, যে এখানে একটা নোড আছে, নর্মালি এরকম একটা নোড থাকে না, অনেকগুলা নোডই থাকে, সেগুলো সলভ করতে হয়। ঠিক আছে। সো আমরা মেইন নোড অ্যানালাইসিসটা শিখলাম, যে মেইন নোড অ্যানালাইসিস কিভাবে করে, সবগুলা ভোল্টেজ কিভাবে বের করে, এই জিনিসটা নিয়ে একটা আইডিয়া পাইছি। এখন আমরা একটা স্পেশাল কেস হ্যান্ডেল করব। এখানে আরো অনেক কঠিন কঠিন প্রবলেম আছে, এগুলো আমরা ক্লাসে সলভ করব, যে এগুলাও ক্লাসে সলভ করব, সমস্যা নেই, যে কয়টা সলভ করা সম্ভব আমরা ক্লাসে দেখাই দেব। আর নোডাল অ্যানালাইসিস করার পরে অনেক সময় আরো কিছু জিনিস বের করা লাগে, যেমন কারেন্ট বের করতে বলতে পারে, যে নোড অ্যানালাইসিস তো করে ফেলছো, এখন কারেন্ট বের করো। সেই ক্ষেত্রে আমাদেরকে কারেন্ট কিভাবে বের করতে হবে নোড অ্যানালাইসিস করার পর, এটাও আমরা ক্লাসে শিখবো। আমরা আগে ট্রাই করি নোড অ্যানালাইসিসের বেসিকটা ক্লিয়ার হচ্ছে কিনা, কারণ আমরা আজকে বলছিলাম যে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করব, যাতে নেক্সট দিন থেকে খালি প্র্যাকটিসের দিকে আমরা ফোকাস করতে পারি। সো আমাদের একটা কেস হ্যান্ডেল করা হয় নাই। যেমন আমরা দুইটা নোডের মধ্যে একটা রেজিস্ট্যান্স দেখছি, সেটা থাকলে কি হয় দেখছি, ওহমস ল অ্যাপ্লাই করতে হয়। দুইটা নোডের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকলে কি হয় সেটাও দেখছি, মানে কারেন্ট সোর্সের প্রায়োরিটি থাকে, ওহমস ল অ্যাপ্লাই করতে হয় না। এখন একটা দুইটা নোডের মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের যদি এরকম একটা কেস থাকে, আমাদেরকে কি করতে হবে, এই দুইটা নোড মিলে, যে এখানে V1 আর V2-র মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে, যদি V1 আর V2-র মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে এই V1 V2 মিলে আমাদেরকে একটা সুপার নোড ধরে নিতে হয়। এই পুরাটা এখন একটা নোড। ঠিক আছে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরীক্ষায় যখন আসে সুপার নোডের ম্যাথই আসে, কারণ নর্মাল ম্যাথ, মানে ম্যাথ গুলা খুবই ইজি হয়ে যায়, সুপার নোডের ম্যাথে আসে যে সুপার নোড গুলা স্টুডেন্টরা ধরতে পারতেছে কিনা। তো সুপার নোড আমরা তখনই ধরবো যদি দুইটা আননোন নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকে, তখন আমরা সুপার নোড ধরবো। খেয়াল রাখতে হবে যে যদি দুইটা আননোন নোডের মধ্যে ভোল্টেজ সোর্সের সাথে কারেন্ট সোর্স চলে আসে, তখন কিন্তু সুপার নোড ধরা লাগে না, কারণ আমরা জানি কারেন্ট সোর্সের অনেক প্রায়োরিটি। এ কারেন্ট সোর্সে সে আমাদেরকে পুরা লাইন জুড়ে কারেন্টটা বলে দেয়, সো এখানে আমাদের হাত দেওয়া লাগে না। বাট যদি দুইটা আননোন নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকে, আমরা পুরাটাকে একটা বড় সুপার নোড হিসেবে কাউন্ট করব। তো সুপার নোড হিসেবে কাউন্ট করলে ম্যাথটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, আমরা একটু একটু সেটা বোঝার ট্রাই করি। আমরা একটু এটা নিয়ে আসি কোথাও। এখান থেকে ঠিক আছে। এখন আমাদের কাছে এরকম একটা সার্কিট আছে, যেখানে আমরা দেখতেছি যে আমাদের তিনটা আননোন নোড আছে। আগে যদি আমরা আস্তে আস্তেই যাই, গ্রাউন্ড নোডটা আমরা জানি, এখানকার নোডের ভ্যালু 8 ভোল্ট, এটাও আমরা জানি। সো আননোন নোড থাকতেছে তিনটা।
V1, V2, V3। এখানে V2 আর V3-র মধ্যে একটা সুপার নোড পড়ে গেছে। যখনই সুপার নোড পড়ে গেছে আমরা এটাকে একটা সুপার নোড ধরে নিচ্ছি, এটা এরকম করে আমরা দরকার হলে কোয়েশ্চেন এরকম দাগায়ও ফেলবো। এই পুরাটা এখন সুপার নোড। এখন এইখান থেকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু আননোন নোড আছে তিনটা। সো আমাদের ইকুয়েশন অবশ্যই তিনটা হইতে হবে, ঠিক আছে? সো এই আননোন নোড ওয়ান থেকে একটা ইকুয়েশন আসবে। প্রতিটা আননোন নোড থেকে আমরা দেখছি এক একটা করে ইকুয়েশন আসতো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই সুপার নোড থেকে দুইটা ইকুয়েশন আসবে, কারণ সুপার নোডের ভিতরে আসলে দুইটা নোড আছে। তো সুপার নোড থেকে দুইটা ইকুয়েশন আসবে। এই হইলো তিনটা ইকুয়েশন। তো সুপার নোডের ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো আগে একটু দেখি। সুপার নোড এইভাবেই লিখবো যে সুপার নোডের ইকুয়েশন, ঠিক আছে? সুপার নোড। তো আমাদের আগে যে কাজ আমরা যা যা শিখছি সেটাই ইমপ্লিমেন্ট করব। প্রথমে সুপার নোডের ইকুয়েশনটা লিখতে আরো ইজি, ঠিক আছে? এখানে নতুন কিছু নাই, আগের মতোই। এইখানে আমাদের পুরাটাকে আমরা একটা সুপার নোড ধরতেছি। এখন পুরা যে জোনটা এটা পুরাটা একটা নোড। তাহলে এখানে কি কি কারেন্ট আছে? প্রথমত এই যে এই কারেন্টটা আছে যেটা V1 থেকে V2-র দিকে যাচ্ছে, এটার জন্য আমরা লিখবো V1 মাইনাস V2/2। এই কারেন্টটা ঢুকতেছে, এই বড় সুপার নোডটাতে এই কারেন্টটা ঢুকতেছে। আরেকটা কারেন্ট ঢুকতেছে, এটা হলো এই যে এখান থেকে উপর দিক থেকে এই কারেন্টটা ঢুকতেছে। এই কারেন্টটা স্টার্ট হয়েছিল V1-এ, একদম বাম সাইডে V1-এ। সো এই কারেন্টটাও ঢুকতেছে, তাহলে শেষ হয়েছে এটা V3-তে। সো V1 মাইনাস V3/10। এই দুইটা কারেন্ট সুপার নোডে ঢুকতেছে। বের হয়ে যাচ্ছে যে কারেন্টটা, সেটা হলো এই যে ডান দিক থেকে যেটা বের হচ্ছে, এটা হলো V3 - 0/5। আর মাঝখান থেকে যেটা বের হচ্ছে সেটা হলো V2 - 8/1। এই যে V2 - 8/1। এই চারটা কারেন্ট ঢুকতেছে আর বের হচ্ছে। এইটা কি ক্লিয়ার নাকি দেখেন তো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই সুপার নোডের ইকুয়েশনটা নিয়ে? স্যার সুপার নোট দুইটাকে একটা ধরবো মানে এটা আরেকবার ক্লিয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করতেছি, দুইটা আননোন নোডের মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, শুধু সেই ক্ষেত্রে আমরা দুইটা নোডকে মার্জ করে দিয়ে আমরা এটাকে এই পুরাটাকে একটা নোড হিসেবে চিন্তা করতেছি। এই পুরাটাকে একটা নোড হিসেবে চিন্তা করতেছি। তো এই পুরাটাকে একটা বাবলের মতো ড্র করে দিব। এখন এইখানে এই পুরা নোডটাতে কয়টা কারেন্ট ঢুকতেছে আর বের হচ্ছে সেইটার আমাদের হিসাব করতে হবে। যেমন এখানে চারটা কারেন্ট ঢুকতেছে বের হচ্ছে, দুইটা ঢুকতেছে, একটা হইলো এইটা, একটা উপর দিক থেকে যেটা আসতেছে 10 ওহম দিয়ে, এই দুইটা ঢুকতেছে। আর এই দুইটা বের হয়ে যাচ্ছে। এটা ঢুকতেছে কি বের হচ্ছে এটা আমি আমার কারেন্টের ডিরেকশন দিয়ে দিছি আমার ইচ্ছা মতো, ওই অনুযায়ী আমরা ইকুয়েশনটা লিখবো, ঠিক আছে? এটা তখন লিখবো যখন দুইটা আননোন নোডের মধ্যে শুধু একটা ভোল্টেজ সোর্স থাকে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে V2 আর V3 মানে সেম ধরবো নাকি? সেম না, মানে পুরাটাকে একটা নোড ধরা, তার মানে এটা V2 আর V3 এখনো কিন্তু ওদের নাম V2 আর V3 আছে, কিন্তু এই দুইটাকে মার্জ করে একটা নোড ধরতেছি। এই কারণে ইকুয়েশন গুলো যখন লিখতেছি তখন কিভাবে লিখতেছি একটু খেয়াল করেন। প্রথম যে কারেন্টটা গেছে V1 - V2/2, এটার জন্য কিন্তু লিখছে এই যে V1 স্টার্টিং, V2 এন্ডিং, /2। এখানে কিন্তু আমি V2-র জায়গায় V3 লিখি নাই, সে যেখানে এন্ড হয়েছে সেটাই লিখতেছি। এই পুরা বাবলটাতে যেই যেই কারেন্ট আছে সেই সেই কারেন্টের ইকুয়েশন লিখতেছি। আবার উপরের যে কারেন্টটা এটা কিন্তু এই যে এখান থেকে ঢুকতেছে, এটা স্টার্ট হয়েছে কিন্তু এই যে V1-এ আর এন্ড হয়েছে V3-তে। তো এটার জন্য কিন্তু আমি V2 লিখিনি, V3 লিখতেছি। দুইটাকে সেম ভাবতেছি, বাট দুইটাকে আমরা একটা বাবল বানায় ফেলছি। ক্লিয়ার? মানে স্যার V2 আর V3-র মাঝে যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে ওটাকে কোনো কাউন্টে আনবো না? কাউন্টে আনতে হবে, এই ইকুয়েশনে কাউন্ট নাই। হ্যাঁ, ওকে স্যার। কারেক্ট। এই ইকুয়েশন লেখার জন্য কোনো কাউন্ট করতেছি না, ঠিক আছে? সো এইটা আমরা বেশ ক্লিয়ারলি লিখে ফেললাম। এখনো আবারও যদি আমরা
সিম্পলিফাই করি, এখন আমরা সিম্পলিফাই করতে পারি, সো এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সিম্পলিফাই করে ইকুয়েশনটা লিখে ফেলবো, 1 নাম্বার ইকুয়েশন হবে। এরপরে আমাদের যে কাহিনী, যে আমরা তো এখন যে জিনিসটা বললেন একটু আগে, যে আমরা তো এতক্ষণ যেটা করলাম সেটা হলো এটাকে বাবল বানায় ফেলছিলাম, কিন্তু এদের দুজনের মধ্যে তো একটা ভোল্টেজের ডিফারেন্স আছে, সেইটাকে আমাদের কাউন্ট করা উচিত। সো এইখানে আমাদের লিখতে পারি আমরা ইনসাইড সুপারনোড। সুপারনোডের এতক্ষণ তো সুপারনোডের বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছিলাম, এখন আমাদের এই যে সুপারনোডের ভিতরে, এই যে বাবলটার ভিতরে কি হচ্ছে সেইটা আমাদের জানা দরকার। এই যে একটা ভোল্টেজ ডিফারেন্সের কথা বললেন, এটা তো অবশ্যই আছে, সেটা আমাদের জানা দরকার। তাহলে কি V3 থেকে V2 এর ভোল্টেজটা 6 বেশি না? মানে V3 যা হবে তার সাথে 6 অ্যাড করলে আমরা V2 পাবো না? সেটাই লিখে দিব, যে V2 মাইনাস V3 ইজ ইকুয়াল টু 6। অথবা এটা মনে রাখার আরেকটা ওয়ে হইলো, প্লাস সাইড থেকে মাইনাস সাইডটা বিয়োগ করে দিব, করলে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা পাবো। যেমন এইখানে প্লাস সাইডে আছে V2, মাইনাস সাইডে আছে V3, সো V2 থেকে V3 মাইনাস করে দিলে ভোল্টেজ সোর্সের ভ্যালু 6 ভোল্ট আমরা পেয়ে গেছি। এটা জাস্ট মনে রাখার একটা শর্টকাট। এছাড়া আমরা আমাদের বেসিক থেকেও আসতে পারি, যে V3 এর সাথে 6 যোগ করলে V2 হয়। ক্লিয়ার? জি স্যার। সো এই যে সুপার নোড থেকেই কিন্তু দুইটা ইকুয়েশন আসলো, একটা হইলো সুপার নোডে বাইরে দিয়ে আমরা যে KCL টা লিখলাম সেইটা, আরেকটা হইলো ইনসাইড সুপার নোড, বা এটাকে KVL এর ইকুয়েশনও বলে। ঠিক আছে? সো উপরে হইলো সুপার নোডের ইকুয়েশন আর নিচে হইলো ইনসাইড সুপার নোড বা KVL এর ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আমরা কোত্থেকে বলছিলাম, নর্মাল একদম V1 থেকে যেটা আসা উচিত সেটা, একদম শুরুতে আমরা V1 থেকে যে ইকুয়েশনটা বের করতে চাই, সেই V1 এর ইকুয়েশনটা লিখবো। এই যে এখানে V1 যেটা আমরা নর্মালি যেভাবে লিখি সেভাবেই লিখবো। ডান দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো V1 মাইনাস V2/2। নিচের দিকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা হলো V1 মাইনাস 0/4। আর উপরের দিকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হবে V1 মাইনাস V3/10 ইজ ইকুয়াল টু 0। এই যে তিনটা ইকুয়েশন, তিনটা ভেরিয়েবল, এখানে তিনটাতেই আমার V1 V2 V3 আছে। তিনটা ইকুয়েশন আমরা সলভ করব, সলভ করার আগে সিম্পলিফাই করব। ঠিক আছে? যেমন সিম্পলিফাই করলে এখানে ইকুয়েশন গুলো এরকম আসে, আমি সিম্পলিফিকেশনটা দেখাইলাম না, এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। সিম্পলিফাই করলে এরকম ইকুয়েশন তিনটা আসবে, আসলে আমরা এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দেব, এখান থেকে আর যাতে ম্যানুয়ালি সিম্পলিফাই এর দিকে আমাদের না যেতে হয়। ঠিক আছে? আমাদের যাতে ম্যানুয়ালি সিম্পলিফাই করতে না হয়, আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে এটা বসাই দেব। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে সুপার নোডের স্যার একটু ম্যাথ নিয়ে? আগের স্লাইডে যাব। হ্যাঁ। স্যার এখানে, স্যার যেখানে আপনি ইকুয়েশন তিনটা লিখেছেন ওখানে, হ্যাঁ, স্যার এখানে হচ্ছে সুপার নোডের এখানে V3 - 0 ÷ 5, এটা কিভাবে আসলো? এই যে নিচের কারেন্টটা, এখান থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এখানে V3 থেকে স্টার্ট হয়েছে, জিরোতে এন্ড হয়েছে, সো V3 মাইনাস 0/5। ক্লিয়ার? স্যার এই দুইটা স্যার ইকুয়াল কেন? কোনটা? স্যার V1 - V2 ÷ 2, মানে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল কেন এখানে? ইকুয়াল কেন? কারণ আমরা KCL পড়ছিলাম না? KCL কি বলে, যে কারেন্ট যেটা এন্টার করে, কারেন্ট সেটা এক্সিট করতে হবে। সো দেখেন এখানে এই দুইটা কারেন্ট, একটা এইটা আর একটা এই যে নিচের দিকের কারেন্টটা মাঝখানে যেটা বের হচ্ছে, এই দুইটা কারেন্ট এক্সিট করতেছে না? জি স্যার। আর আর এই দুইটা কারেন্ট এন্টার করতেছে না? বাম সাইডের দুইটা এন্টার করতেছে। ক্লিয়ার? জি স্যার। স্যার এই ঠিক ডিরেকশনটা আছে। আপনি নিজে দিছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেকশনটা আমি নিজে দিছি, এটা আপনার একদম ইচ্ছা মতো, খালি যেভাবে ডিরেকশন দিছেন সেই অনুযায়ী এন্টার বা এক্সিট করবেন, তখন ইকুয়াল সাইনের দুই সাইডে আপনার মতো করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে? এটা আমি নিজে দিছি। হ্যাঁ। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, তাইলে সুপার নোডেও আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা সুপার নোড আর নর্মাল যে নোডের অ্যানালাইসিস দুইটাই শিখলাম। এরপর আমরা এখন চলে আসি, আমরা ক্লাসে এখানে খুবই ডিটেইলড প্র্যাকটিস করব, লাগলে
দুই ক্লাস আড়াই ক্লাস ধরে খালি নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস করবো, কোনো সমস্যা নাই। বাট সমস্যা হয় আসলে বেসিকটা বুঝতে, ঠিক আছে? বেসিকটা বুঝতে সমস্যা হয় দেখে আমি চাচ্ছি যে এটা অনলাইন ক্লাসে থাকুক। তো এখন আমরা আসি মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস কিভাবে করে এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করব, ঠিক আছে? সো মেশ অ্যানালাইসিস কম্পারেটিভলি আমার কাছে মনে হয় যে 250-র জন্য মেশ অ্যানালাইসিস ইজি। আগে আমরা এই সাজেশনটা দিতে পারতাম যে হ্যাঁ শুধু মেশ অ্যানালাইসিস শিখলেই হয় বা শুধু নোড অ্যানালাইসিস শিখলেই হয়, বাট এখন এটা দেওয়া যাবে না, কারণ কোশ্চেনে বলে দিতে পারে যে ইউজ মেশ অ্যানালাইসিস বা ইউজ নোড অ্যানালাইসিস। আগে এরকম অপশন ছিল, এখন অপশন থাকবে না, ঠিক আছে? একদম স্পেসিফাই করে দিবে। সো এইখানে আমরা যে কাজটা করি, এখানে হলো এক একটা মেশ, এখানে মেশ আছে দুইটা, যেমন এরকম একটা সার্কিট যদি থাকে, এখানে মেশ আছে দুইটা, দুইটা বক্স, সো দুইটা মেশ। এই মেশ গুলার কারেন্ট আমরা ইউজ করব। আর আমি এটা কেন ভিডিওতে রাখতে চাচ্ছি, কারণ এইটা জানার জন্য খালি ওহমস ল জানা লাগে। আমরা যা যা পড়ছি আজকের জন্য সেটা ওহমস ল আর কেসিএল বাদে, কেসিএল কেভিএল বাদে আর কিছুই জানা লাগে না। একদম বেসিক নলেজ থেকেই এই সার্কিট গুলো সলভ করা সম্ভব, ঠিক আছে? কেউ যদি নাও জানে, কারণ এগুলো আমরা ট্রিক শিখাচ্ছি। নর্মালি তো এগুলো আসলে কেসিএল কেভিএল বাদে আর কিছুই না। তো দেখেন এখানে দুইটা মেশ আছে, এখানে আমরা মেশ কারেন্ট গুলো বের করার ট্রাই করবো। সো এখানে মেশ কারেন্ট ধরেন দুইটা, I1 আর I2। I1টা কোত্থেকে যাচ্ছে? এই যে I1টা এই বরাবর যাচ্ছে, এখানে এরকম I1 যাচ্ছে। I2টা কোথায় যাচ্ছে? I2টা যাচ্ছে এই যে নীল কালি দিয়ে যে এই পথটা আঁকবো, এই পর্যন্ত I2 যাচ্ছে, ঠিক আছে? আর I1 যাচ্ছে এই ব্ল্যাক চটটুক যাচ্ছে সেই পর্যন্ত, এইটুক যাচ্ছে I1। সো আমরা যে কাজটা করব, আমরা বলছিলাম নোডাল অ্যানালাইসিস হইলো কেসিএল করা, একইভাবে মেশ অ্যানালাইসিস হইলো কেভিএল করা। এটা বোঝা কম্পারেটিভলি ইজি, এটা একটু বিগিনার ফ্রেন্ডলি। সো এটা দেখলেই করে ফেলতে পারবেন। সো এইটার জন্য আমরা ক্লাসে যে নিয়মটা শিখছি সেটাই ইমপ্লিমেন্ট করব। ক্লাসে আমরা একটা নিয়ম শিখছিলাম যে সোর্স দেখলে অ্যারো যদি প্লাসে হিট করে তাহলে আমরা প্লাস দিব, অ্যারো যদি সোর্সের নেগেটিভে হিট করে তখন আমরা মাইনাস দিব। আর রেজিস্ট্যান্সের জন্য আমরা অলওয়েজ পজিটিভ দিব। সো এইটা হলো যেমন ভোল্টেজ সোর্সের জন্য বলতেছি, ভোল্টেজ সোর্স থাকলে অ্যারো যেখানে পজিটিভ হিট করবে আমরা পজিটিভ দিব, নেগেটিভ হিট করলে আমরা নেগেটিভ দিব। রেজিস্ট্যান্সের জন্য আমরা সব সময় পজিটিভ দিব। এটুকু মনে আছে? কেভিএল করছিলাম আমরা ক্লাসে, মনে থাকার কথা, না মনে থাকলেও এখন আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। আর যদি সোর্স হিসেবে কারেন্ট সোর্স থাকে, সেই ক্ষেত্রে কারেন্ট সোর্সটা যদি একটা সিঙ্গেল মেশে থাকে, সেইটা হয়ে যাবে আমাদের নন মেশ। এটার মিনিং কি সেটা আমরা একটু পরেই দেখবো। এরকম একটা ম্যাথ নিয়ে আমরা যখন কারেন্ট সোর্স হ্যান্ডেল করতে হয় কিভাবে সেটাও আমরা হ্যান্ডেল করব। আপাতত এই এইটার জন্য, এই ম্যাথটার জন্য আমাদের এই প্রথম দুইটা জানলেই হচ্ছে। সো আমরা দেখি কি করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা কিভাবে হ্যান্ডেল করব এটা একদম একটা ফরম্যাটের মতো। সো আমরা একটু দেখি। প্রথমত মেশ ওয়ান, এইটার ইকুয়েশন লিখবো। মেশ ওয়ান আগের মতোই একদম নোড অ্যানালাইসিস আমরা একটু আগে দেখছি। তো মেশ ওয়ান আর মেশ টু দুইটা ইকুয়েশন হবে, দুইটা মেশ দুইটা ইকুয়েশন হবে। মেশ ওয়ানের জন্য আমরা প্রথমে লেখা স্টার্ট করব। মেশ ওয়ানের মধ্যে আছে এই ভোল্টেজ সোর্সটা, আমরা এই ডিরেকশনে কারেন্টটা দিছি। সবসময় ট্রাই করবেন একই ডিরেকশনে দিতে। তো এই ডিরেকশনে কারেন্টটা দিছি, মাইনাসে হিট করতেছে তাই -10 প্লাস এইখানে 2 ওহম আছে, এই 2 ওহমটা শুধু মেশ ওয়ানের মধ্যেই আছে, এই কারণে আমরা দিচ্ছি 2I1 প্লাস 2I1। মেশ ওয়ানের মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে, সেটা হইলো এই 8 ওহম। এখন 8 ওহম নিয়ে একটা গ্যাঞ্জাম আছে। সমস্যাটা হইলো এই 8 ওহম যেমন মেশ ওয়ানেও আছে
এটা মেশ টুতেও আছে, দুইটাতেই আছে। যেই রেজিস্ট্যান্সটা দুইটাতেই কমন আছে সেইটার প্যাটার্নটা হইলো আমরা এইভাবে লিখবো: 8I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। কেন লিখলাম? কারণ এইটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু শুধু I1 যাচ্ছে না, I1 আর I2-র একটা মিক্সচার যাচ্ছে। এখানে শুধু I1 যাচ্ছে না, I1 আর I2 এখানে ভাগ হয়ে I1 মাইনাস I2 এখান থেকে যাচ্ছে। সো এইখানে আমরা কিভাবে লিখবো প্যাটার্নটা দাঁড় করাচ্ছি, আবার লিখি। -10 ভোল্টেজ সোর্সের জন্য রেজিস্ট্যান্স 2 আছে, এটা শুধু I1 মেশে আছে, সো শুধু 2I1। এবার 8 যখন দিছি, এটা একটা মাইনাস, মানে একটা ডিফারেন্স নিতে হবে, I1 মাইনাস I2। কিন্তু যেহেতু আমরা I1 এর ইকুয়েশন লিখতেছি, I1 এর প্রায়োরিটি বেশি, I1 এর প্রায়োরিটিটা বেশি, এই কারণে আমরা I1 মাইনাস I2 লিখলাম। ঠিক আছে, এটা ফরম্যাট। এখন আমরা মেশ টুতে যদি যাই, এটার জন্য কি করব? আমরা 4 ওহম থেকে শুরু করি। 4 ওহম হইলো শুধু I2 তে পড়ছে, সো 4I2। ভোল্টেজ সোর্স আছে এখানে, এটা মাইনাসে হিট করে, সো -6। আবারও এখানে 8 ওহম আসছে, সো আমরা জানি রেজিস্ট্যান্সের জন্য প্লাস দিতে হয়, সো 8। এখন এই 8 I1 আর I2 দুইটারই মধ্যে পড়ছে, কিন্তু আমরা যেহেতু I2 এর ইকুয়েশন লিখতেছি, I2 এর প্রায়োরিটি বেশি, আমরা এভাবে লিখে দেবো I2 মাইনাস I1। সো প্রথমটার জন্য আমরা লিখছিলাম I1 মাইনাস I2, পরেরটার জন্য আমরা লিখছি I2 মাইনাস I1। যেই মেশের ইকুয়েশন লিখতেছি তার প্রায়োরিটি বেশি। এবার আমরা সিম্পলিফাই করি। সো এখান থেকে আসে 10I1 মাইনাস 8I2 ইজ ইকুয়াল টু 10, এটা একটা ইকুয়েশন। আর এখান থেকে আসে -8I1 প্লাস 12I2 ইজ ইকুয়াল টু 6। এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা I1 আর I2 পেয়ে যাব। বলেন তো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই পুরাটাই মেশ অ্যানালাইসিস। আচ্ছা, সো হোপফুলি কোয়েশ্চেন নাই। সো এখানে আমরা কেভিএল করতেছি, পুরাটাতে কেভিএল করতেছি। যদি ভোল্টেজ সোর্স থাকে আমরা অ্যারো অনুযায়ী লিখি, যদি রেজিস্ট্যান্স থাকে অলওয়েজ প্লাস দেই, যদি কমন পড়ে যায় তখন আমরা মাইনাস করি। যেই মেশের ইকুয়েশন লিখতেছি সেই মেশের প্রায়োরিটি বেশি থাকে। সো আমরা যদি এইটারও লেখা ট্রাই করি, এইভাবে করে আমরা দুইটা ডিরেকশন দিচ্ছি, I1 I2। সো যদি মেশ ওয়ানের ইকুয়েশন লিখতে হয় কিভাবে লিখবো? প্রথমে আমরা 4 ওহম থেকে শুরু করি, এটা শুধু I1 এর মধ্যেই আছে, সো 4I1। এটা ঘুরে গিয়ে এই যে মাইনাসে আগে হিট করতেছে, সো -90 প্লাস 6 শুধু মেশ ওয়ানের মধ্যে আছে, সো 6I1। এবার গ্যাঞ্জাম আমাদের 10 ওহম, এইটা মেশ ওয়ান আর মেশ টু দুইটার মধ্যেই আছে, সো I1 মাইনাস I2। কেন I1 মাইনাস I2 করলাম? I1 এর প্রায়োরিটি বেশি, দুইটার মধ্যে কমন পড়ছে বাট I1 এর প্রায়োরিটি বেশি। সো এইটা যদি আমরা সিম্পলিফাই করি, এটা আসবে 20I1 মাইনাস 10I2 ইজ ইকুয়াল টু 90। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। যদি সেকেন্ড ইকুয়েশন লিখি, আমরা 15 ওহম থেকে শুরু করি, তাহলে 15I2, এখানে আমরা ঘুরে আসলে প্লাস সাইডে হিট করতেছে তাই +40, এখানে হিট করতেছে রেজিস্ট্যান্সে, এটা 5I2। আবারও আমাদের সেই গ্যাঞ্জামের জিনিসটা আসলো, 10I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 0। কেন? কারণ এখানে 10 কমন পড়ছে, 10 ওহম দুইটা মেশের মধ্যে কমন পড়ছে, বাট আমরা I2 এর ইকুয়েশন লিখতেছি, I প্রায়োরিটি বেশি। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসতেছে এরকম কিছু একটা। ঠিক আছে, So এই দুইটা ইকুয়েশন সলভ করলেই I1 আর I2 এর ভ্যালু চলে আসবে। সো আমরা দুইটা মেশ কারেন্ট পেয়ে যাব, I1 আর I2 ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? দেখুন তো এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা?
স্যার মাঝের ওই হিসাবটা করার কারণে ইকুয়াল টু জিরো দিতে পারতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝের এটা করার কারণে আমরা জিরো দিতে পারি। ওকে। ঠিক আছে, আমরা কেভিএল যেভাবে করছিলাম ওই প্যাটার্নই আমরা মেশ অ্যানালাইসিসই করতেছি। খালি এখানে আমাদের একটা ফিক্সড ফরম্যাটের জন্য, যে আমাদের ফরম্যাটটা যাতে ঠিক থাকে এই কারণে আমরা এই প্রায়োরিটি জিনিসটা আনতেছি। এটা মাথার মধ্যে ইনস্টল করে ফেলতে হবে একদম, যে কমন যদি পরে বিয়োগ করতে হয়, যার ইকুয়েশন লিখতেছি তাকে আগে রাখতে হয়, একদম একটা প্যাটার্নের মধ্যে সেট করে ফেলবো। ঠিক আছে, এইবার আহ আমরা একটু এই ম্যাথটা দেখার ট্রাই করি যে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সটা মেশ থ্রিতে সিঙ্গেল হ্যান্ডেডলি আছে, মানে শুধু মেশ থ্রিতেই আছে, কোনোটার মধ্যে কমন পড়ে নাই। এরকম একটা কেস আছে যে কারেন্ট সোর্স আছে। একটু মনে করে দেখি, নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিসের প্যাটার্ন গুলো সব সেম। যেমন এইখানে আমাদের এই ম্যাথে যে জিনিসটা ছিল, এই নোডের ভ্যালু আমরা জানতাম যে এই নোডের ভ্যালু 8 ভোল্ট। সো যেই নোডের ভ্যালু আমরা জানি সেই নোডের ইকুয়েশন লেখা লাগে না, কারণ এটা আমাদের নোন নোড। একইভাবে কোনো মেশের কারেন্ট যদি আমরা জানি সেইটা আমাদের নোন মেশ, সেটা হবে আমাদের নোন মেশ। সো সেইটার জন্য আমাদের ইকুয়েশন লেখা লাগবে না, সেইটার ভ্যালুটাই আমরা ডিরেক্টলি এই মেশ থেকে পেয়ে যাব। যেমন এইখানে আই থ্রিটা আমরা যেটা ধরছি, সেই আই থ্রিটা নিশ্চয়ই এদিক থেকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এই পর্যন্ত আসছে আই থ্রি। এই আই থ্রিটা সমান আমরা লিখতে পারবো কিনা যে আই থ্রি সমান -10 অ্যাম্পিয়ার। দেখেন তো এটা এটা যে লিখছি এটা বোঝা যায় কিনা। আমাদের তিনটা মেশ আছে, বাট একটা মেশের ভ্যালু, একটা মেশের কারেন্টের ভ্যালু কিন্তু আমরা জানি। কারণ কি, আমরা যেই ডিরেকশন দিছি আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশন সেটার উল্টা। ঠিক আছে, আমরা যেই মেশের ডিরেকশন দিছি সেই অনুযায়ী আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশন উল্টা দেখে আমরা বলে দিতে পারতেছি I3 = -10। এইটার জন্য আর আমাদেরকে এরকম বড় বড় যে ইকুয়েশন গুলো লিখতাম সেটা লেখা লাগতেছে না, এখানে যেগুলো লিখতাম সেটা লেখা লাগতেছে না, কারণ এটা আমাদের নোন মেশ। ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা বাকি মেশ গুলার ইকুয়েশন লিখি। যেমন মেশ টুতে এটার জন্য কি প্রভাব পড়বে সেটা আমরা একটু দেখি। মেশ টু এর ইকুয়েশনটা লিখি। সো আমরা এই 10 দিয়ে স্টার্ট করি। এই 10-এর জন্য আমরা কি লিখবো একজন একটু বলেন তো। এই 10-এর জন্য +10 তো দিলাম, সাথে কি লিখবো, কি মাল্টিপ্লাই হবে এই 10-এর জন্য? স্যার I2, আচ্ছা, I2 আপনি বলুন। মাইনাস I1। হ্যাঁ, গুড। I2 - I1। কেন I2 - I1 হবে? কারণ এইটা I2 আর I1 এর মধ্যে কমন। লিখতেছি হইলো I2 এর ইকুয়েশন, এই কারণে I2 - I1, একদম সিম্পল। এরপরে আমরা ঘুরে আসলাম, ঘুরে এই -100-এ আসলাম, এই যে ক্লকওয়াইজ ঘুরতেছি, ঘুরে -100-এ আসলাম, এটার মাইনাসে হিট করছে তাই মাইনাস। আবার এরপরে আমরা দেখতেছি 10। এই 10-এর জন্য কি লিখবো? যা শিখছি সেটাই। এখানে কি 10 I2 কোন, মাইনাস I3। হ্যাঁ গুড, I2 - I3 = 0। এখন I3 ভ্যালু আমরা জানি, সেটা এখানে বসাই দেব। সো সেইটাই এখানে বসাই দিব, -100 + 10 I2। এখানে 10 I3-র জায়গায় বসাই দিব 10। সো এটা হয়ে যাচ্ছে 100 = 0। সো এটাকে সিম্পলিফাই করে লিখলে আসে -10 I1 + 20 I2 = 0। এটা হলো আমাদের একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আসবে মেশ ওয়ান থেকে, কারণ আমাদের মেশ আছে তিনটা, একটা নোন, দুইটা আননোন। দুইটা আননোন মেশ থেকে দুইটা ইকুয়েশন আসবে। সো এখানে যদি লিখি 400-এর জন্য -400, কারণ নেগেটিভ নেগেটিভ সাইডে হিট করছে। এই 10-এর জন্য আবারও বিয়োগ করতে হবে, কিন্তু এইবার দিতে হবে I1 - I2 প্লাস এই 10 শুধু I1 এর মধ্যে পড়ছে, সো শুধু 10 I1 = 0। সো এটাকে সিম্পলিফাই করলে আসে এরকম।
তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা I1 I2 পেয়ে যাব। ঠিক আছে, এরপরে অন্য কিছু কিভাবে বের করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা ক্লাসে আলাদা করে ডিসকাস করব, বাট আমরা ফাউন্ডেশনটা ক্লিয়ার করতেছি। তো এইটা হলো আমাদের নর্মাল মেশ অ্যানালাইসিস। সো এই মেশ অ্যানালাইসিস যে আমরা করলাম, এটাতে কোনো কমপ্লিকেশনস নাই। সবাই শুরুর দিকে মেশ অ্যানালাইসিস বেশি পছন্দ করে, বাট দুইটাই শিখতেই হবে। এখন আমরা আগের বার যেমন ভোল্টেজ নোড অ্যানালাইসিস করার সময় আমরা দেখছি দুইটা আননোন নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকলে সুপার নোড ধরতে হয়। ঠিক একইভাবে দুইটা আননোন মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকলে সেটাকে আমাদেরকে সুপার মেশ ধরতে হয়। দুইটা আননোন মেশের মধ্যে যদি আমাদের কারেন্ট সোর্স চলে আসে, যেমন এখানে কিন্তু কারেন্ট সোর্সটা যেটা ছিল সেটা একটা মেশে ছিল, শুধু মেশ থ্রিতে ছিল। এখন আমি বলতেছি আমাদের স্পেশাল কেসটা হইলো দুইটা আননোন মেশের মধ্যে যদি আমাদের একটা কারেন্ট সোর্স চলে আসে, তখন আমরা একটা সুপার মেশ ধরবো। সো আমরা একটা সুপার মেশের ম্যাথ করতে পারি। সো আমরা আগে এই ম্যাথটাই নেই, আসলে এইরকম একটা ম্যাথ নেই। এইখানে আমাদের একটা মনে সুপার হয় মেশ ধরতে হবে, একটা স্যার, সুপার মেশ ধরতে হবে। হ্যাঁ, স্যার আগের স্লাইডে হচ্ছে মেশ ওয়ানের জন্য লাস্টের রেজিস্টরের জন্য এখানে 10i কেন দিয়েছেন? আগের গুলোতে তো দেন না। 10 কি দিছি? 10 I1 দিছি না? স্যার, হুম। জি স্যার, 10i1 তো এটা তো আগের মেশ গুলাতে লেখার সময় তো আমরা ওই i1 বা i2 লিখিনি। উম, কোথায় এই মেশ টুতে লেখার সময় সেটার জন্য নাকি? জি স্যার, এই মেশ টুতে আর আগের স্লাইডের যেটা ছিল ওইটাতেও তো লিখিনি। না না, আমরা তো লিখছি যে, এখানে কোনটার কথা বলতেছেন বলেন তো, এই এই প্রবলেমে সবগুলোর জন্যই ও লিখছি না? আচ্ছা, সরি। না, সমস্যা নাই। আর এইটার জন্য দেখেন, এই যে এই টেনটা শুধু মেশ ওয়ানের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু এই নিচে কিন্তু কোনো মেশ নাই, সো কোনোটার মধ্যে কমন পড়ে নাই, শুধু মেশ ওয়ানেই পড়ছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা এরকম একটা ম্যাথে যে দুইটা মেশ আছে। এই যে আমাদের একটা মেশ, এই যে আমাদের আরেকটা মেশ। দুইটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স চলে আসছে, এই যে কারেন্ট সোর্স। এটা থাকলে কি করব? এইটা থাকলে কি করব একটু দেখেন। পুরাটা মিলে আমরা যেমন আগে একটা নোড বানাইছিলাম সুপার নোড, এবার পুরাটা মিলে একটা সুপার মেশ বানায় ফেলবো। যেই দুইটা মেশের মাঝখানে কারেন্ট সোর্সটা পড়ছে, সেই দুইটার মাঝখানে সেই দুইটাকে নিয়ে আমরা একটা বড় সুপার মেশ বানায় ফেলবো। এখন এই সুপার মেশটা বানাইলে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখবো? আমাদের তো দুইটা ইকুয়েশন লিখতে হবে, সেটা কিভাবে লিখবো সেটা একটু দেখি। ঠিক আছে, সুপার মেশের ইকুয়েশন কিভাবে লিখবো? আমি যেই লাইন দিয়ে ডট দিছি মানে দুইটা মেশ জুড়ে, সেই পুরাটা লাইন জুড়ে আমাদেরকে কেভিএল এর ইকুয়েশন গুলো লিখতে হবে, মানে আমরা যে কাজটা করছি সেই কাজটাই করতে হবে। সো আমরা যদি 20 ভোল্ট দিয়ে স্টার্ট করি, লিখবো -20, কারণ এই যে অ্যারোটা, আমাদের যে অ্যারোটা এটা মাইনাসে হিট করে। এরপরে আসতেছে 6, সো এটার জন্য লিখবো +6 I1, কারণ এই যে 6 ওহম আছে এটা শুধু I1 এ আছে। এরপরে কিন্তু আমরা যাব হইলো এই আমাদের যে ডট চিহ্নগুলা দিছি সেই চিহ্ন বরাবর। তার মানে মাঝখানের যে কমন লাইন সেটাকে আমরা টাচ করব না, কেয়ারফুল থাকতে হবে। আমরা যেই দুইটা মেশ, বড় সুপার মেশ বানাইছি যেই দুইটা মেশ নিয়ে, সেই দুইটা মেশের আউটসাইড দিয়ে যাব, মানে টেরিটরি অঞ্চলগুলো দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দূর দিয়ে দূর দিয়ে যাচ্ছি। দুইটা মেশ কে এক করে এই বড় সুপার মেশটা বানাইছি, এই জোন দিয়ে যাব। এইটার পরে তার মানে আসতেছে 10, এই 10 আছে শুধু মেশ টুতে, সো 10 I2 প্লাস এই 4ও আছে শুধু মেশ টুতে, সো 4 I2 ইজ ইকুয়াল টু 0, কারণ আর কেউ নাই। এইদিকে যদি যাই, আর কেউ নাই। এই 2 ওহমটা পুরা বড় সুপার মেশের মাঝখানে পড়ে গেছে, সো এইটাকে আমরা সুপার মেশের ইকুয়েশনে লিখতেছি না। দুইটার মাঝখানে পড়ে গেছে আমাদের বড় যে বক্সটা, আমরা বক্সের কোণা দিয়ে যাব, এই যে এই বরাবর যাব। আমরা দুইটা মেশকে এখন বড় একটা সুপার মেশ বানায় ফেলছি।
ঠিক আছে, এই বরাবর যেতে হবে। সো এই বরাবর গেলে আমাদের এই ইকুয়েশনটাই আসে। সো আমরা লিখতে পারি 6i1 প্লাস 14i2 ইজ ইকুয়াল টু 20। এইটা একটা ইকুয়েশন। এখন আগের মতোই একইভাবে আমাদের চিন্তা করতে হবে যে দুইটা মেশ, ইকুয়েশনও দুইটাই আসবে, কারণ দুইটা আননোন। সো আমাদের দুইটা ইকুয়েশন তো লাগবেই সলভ করতে। আরেকটা ইকুয়েশন কোত্থেকে আসবে, সেটা হলো আগের বার যেমন আমরা লিখছিলাম ইনসাইড সুপার নোড, এবার আমাদের লিখতে হবে ইনসাইড সুপার মেশ, বা এটাকে আমরা বলি কেসিএল এর ইকুয়েশন। কেন কেসিএল এর ইকুয়েশন? এই যে এই নোডটাতে যদি আমরা একটা লাল দিয়ে দেখাই, এই নোডটাতে যদি আমরা একটা কেসিএল করি, এখানে i2 ঢুকতেছে, i1 বের হয়ে যাচ্ছে, আর উপরে 6 বের হয়ে যাচ্ছে, তাহলে কি আমি এরকম লিখতে পারি না যে i2 ঢুকতেছে আর i1 আর 6 বের হয়ে যাচ্ছে? এটা লিখতে পারি। সো এই কারণে এখানে বলতেছে কেসিএল এর ইকুয়েশন, বা আমরা লিখতে পারি i2 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 6। ক্লিয়ার? দুইটা ইকুয়েশন, দুইটা ভ্যারিয়েবল, খালি এখানে দুইটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স চলে আসছে, সঙ্গে সঙ্গে আমরা একটা সুপার মেশ ধরে ফেলতে হয়েছে। ক্লিয়ার? দেখেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার ওই ইনসাইড সুপার মেশেরটা আরেকবার একটু বলুন। কি রিমোট এই আচ্ছা, যে সুপার মেশ হইলো আমরা বড় যে দুইটা মেশ আছে এখানে, ছোট ছোট যে দুইটা মেশ আছে, যে দুইটা মেশ আননোন মেশ ছিল আমাদের, দুইটার মধ্যে একটা কারেন্ট সোর্স চলে আসছে, দুইটার মধ্যে একটা কারেন্ট সোর্স চলে আসছে। এইরকম যখন হবে, তখন আমরা যে কাজটা করব, এই যে এইটুক মিলে ছিল আমাদের একটা মেশ, আবার এইটুক মিলে ছিল আমাদের আরেকটা মেশ, আর এইটুক মিলে ছিল আরেকটা মেশ। এখন আমরা এই দুইটা মেশকে এক করে দিব। তার মানে এখন স্যার আমাদের প্রথম পুরা বড় মেশটা ইকুয়েশনটা হবে লেখা এরকম। বুঝেছি, ইনসাইডেরটা বুঝিনি। ইনসাইড এটা বোঝেনি। আচ্ছা, প্রথম ইকুয়েশনটা আমরা দূর দিয়ে গেছি, এরপরে হলো আমরা নিচের এই পয়েন্টটাতে একটা কেসিএল করছি, কারণ আমাদের আরেকটা ইকুয়েশন তো লাগবে, দুইটা ইকুয়েশন, দুইটা ভ্যারিয়েবল সলভ করতে আরেকটা ইকুয়েশন লাগবে। এইখানে যদি আমরা একটা কেসিএল করে দেখেন, এখানে i2 ঢুকতেছে, i1 বের হয়ে যাচ্ছে, আর উপরে 6 বের হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এই যে i2 ঢুকতেছে আর i1 আর 6 বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, i1 প্লাস 6। ঠিক আছে। সো আগের বার যেরকম আমি একটা শর্টকাট বলছিলাম যে প্লাস সাইড থেকে মাইনাস সাইড বিয়োগ করলে ভোল্টেজ সোর্সের ভ্যালু পাওয়া যায়, এইখানেও একটা শর্টকাট আছে, যে যেভাবে মনে রাখতে চান কোনো সমস্যা নাই। যেমন এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা হইলো এই যে i2 ডিরেকশন এরকম, i1 এর ডিরেকশন এরকম। দেখেন তো i2 আর i1 এইটার মধ্যে কোনটার ডিরেকশন 6 ওহমের সাথে ম্যাচ করে? i2 এর ডিরেকশন ম্যাচ করে নাকি i1 এর? রাইট এর i2 এর। এই কারণে আমরা লিখতে পারবো i2 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 6। এটা একটা শর্টকাট, এটার কোনো মানে আলাদা কোনো তাৎপর্য নাই, কোনো সিগনিফিকেন্স নাই। এটা বেসিক্যালি এইখানকারই কেসিএল করারই ভার্সন। বাট যেহেতু আমরা ম্যাথ করব তখন অনেক ফাস্ট করতে হয়, এই পয়েন্টটাতে কেসিএল করব, এটা এই পয়েন্টটা খুঁজে বের করা, কেসিএল করা একটু লেন্দি লাগতে পারে। এই কারণে এই শর্টকাটটা আবিষ্কার করা যে i2 আর i1 এর মধ্যে যার ডিরেকশনকে সে সাপোর্ট করে সেইটা মাইনাস অন্যটা ইজ ইকুয়াল টু কারেন্ট সোর্সের ভ্যালু। সো এই যে দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের i1 আর i2 এর ভ্যালু চলে আসবে। সো মেশ অ্যানালাইসিস করার আমি যেই সুবিধাটা, হ্যাঁ বলেন, কেউ বলতেছেন কিছু? স্যার দুইটাই তো সাপোর্ট করে, I1 আর I2 একই দিকে যাচ্ছে না? না, দেখেন, খেয়াল করে দেখেন, i2 এর ডিরেকশনটা দেখেন, এই যে ক্লকওয়াইজ ঘুরে এদিকে উপর দিকে গেল, তাই না? i1 এর ডিরেকশনটা দেখেন তো, এখানে চিন্তা করেন, এটা সে এই 6 এম্পিয়ারের এখানে নিচের দিকে নামতেছে না? কোনটাকে সাপোর্ট করতেছে দেখেন তো, কোনটা 6 এম্পিয়ারের সাথে ম্যাচ করে, ডান পাশেরটা না বাম পাশেরটা? আচ্ছা স্যার, ডান পাশেরটা। ডান পাশেরটা। ওই সেন্সে বলছি যে কোনটা আর কি কারেন্ট সোর্সের দিকে। ঠিক আছে, এখন ক্লিয়ার?
আর জি স্যার, আর স্যার যে 2 ওহমটা কোথায় গেল? ওটা আমরা ইউজ করবো না? না, এই 2 ওহমটা ইউজ করা লাগতেছে না, এই ম্যাথে 2 ওহমের কোনো কাজ নেই। ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, তো এই আমাদের ম্যাথ গেল। এখন আমাদের নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস দুইটার মধ্যে মেশ অ্যানালাইসিসটা মানে বিগিনার ফ্রেন্ডলি কেন বলি, কারণ এখানে একটা স্টেপ কম করা লাগে, সেই স্টেপটা হলো সিম্পলিফিকেশনটা করা লাগে না। যে ফ্র্যাকশনকে এখানে যেমন আমাদেরকে একটা বড় কাজ হইলো যখনই আমরা ম্যাথ গুলা করতেছিলাম, এই ফ্র্যাকশন গুলাকে আবার নর্মাল বানানো। ঠিক আছে, ফ্র্যাকশন গুলাকে, বা আমরা যখন এই বড় ম্যাথটা করছিলাম, একটু দেখি এখানে যেমন, এখানে এই যে লসাগু করে করে ভাঙা, এরকম তিনটা ইকুয়েশন আসছে, তিনটা ইকুয়েশনের জন্য তিনবার এরকম লসাগু করে ফ্র্যাকশন গুলাকে ভাঙা, ভাঙতে গেলে একটু ভুল হয়, বাট দুইটাই আলাদা করে শিখতে হবে। কেন শিখতে হবে এটা আমরা দুইটা যখন শেষ করব, এটা দুইটা শেষ করতে যখন যত টাইমই লাগুক, শেষ করার পরে আমরা বলবো যে কেন দুইটাই শেখা লাগে। ঠিক আছে। তো এখন আমরা আরেকটা ম্যাথ করি যেখানে সুপার মেশের কাজ আছে, যেমন এইটা করি। ঠিক আছে, এখানে তিনটা মেশ আছে, একটা এটা, একটা এটা, আরেকটা এটা, I1, I2, I3। এখানে কোনো মেশই নোন কারেন্ট না, কারণ কোনো মেশের মধ্যেই সিঙ্গেল ভাবে কোনো কারেন্ট সোর্স নাই। তো তিনটাই আমাদের আননোন। এখন আমরা দেখতেছি, প্রথমেই আমরা চিন্তা করব কোনো জায়গায় সুপার মেশ আছে কিনা, যেমন এইখানে আছে মেশ 1 আর 2 এর মধ্যে একটা সুপার মেশ আছে। সো আমরা সুপার মেশটাকে আগে দাগাবো। তো দাগানোটা একটু দেখেন, এই যে আমাদের মেশ 1, এই যে মেশ 1 দাগাইলাম, আর মেশ 2 হইলো জাস্ট এইটু। এই দুইটা মিলে আমাদের সুপার মেশ। সো আমরা মেশ 3টাকে কিন্তু আলাদা রাখলাম। এইটাও খুবই কমন মিস্টেক যে সুপার মেশ দেখলেই যে দুইটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে পুরাটাকে একটা বক্স বানায় ফেলা, এটাও একটা টেন্ডেন্সি, কিন্তু এটা করা যাবে না। যেই দুইটা মেশের মধ্যে আমাদের কারেন্ট সোর্সটা আছে, সেই দুইটা মেশের মধ্যেই লিখতে হবে। So, এবার যদি আমরা সুপার মেশের ইকুয়েশনটা লিখি, সো 400 দিয়ে শুরু করি, অ্যারোটা মাইনাসে হিট করতেছে, সো -400। এবার আমরা এদিক থেকে যাই, গিয়ে দেখতেছি এইখানে 100 ওহম আছে। তো এটার জন্য লিখবো 100 I2, কারণ এটা শুধু I2 তে আছে। খেয়াল করে দেখেন এরপরে কিন্তু পড়তেছে 50, এই যে এই 50 পড়তেছে, এই 50। এখন এই 50 আছে I2 আর I3 এর মধ্যে। বলেন তো কোনটা মাইনাস কোনটা করা উচিত? I2 minus I3. গুড, I2 - I3 করা উচিত। কেন I2 - I3 করা উচিত? আমরা একটা সুপার মেশের ইকুয়েশন লিখতেছি, এই সুপার মেশে আছে I1 আর I2। সো I1, I2 আর I3, যেখানে I1 আছে, সরি, যেখানে I2 আছে আর I3 আছে, আমরা লিখতেছি হইলো I1 আর 2 এর ইকুয়েশন। সো অবশ্যই I2 এর প্রায়োরিটি বেশি। ঠিক আছে। একইভাবে এরপরে আমরা যখন দেখব, এই যে এই 50 ওহমটাও আসতেছে সুপার মেশের মধ্যে, এইটার জন্য কি লেখা উচিত বলেন তো? এই 50 ওহমের জন্য কি লেখা উচিত? নিচের 50 ওহম, এটাও তো কমন পড়ছে। I3 minus I1. না দেখেন, চিন্তা করেন তো, স্যার আই এটার মাইনাস জন্য আই আই ওয়ান হওয়া ওয়ান উচিত, মাইনাস I3. I1 - I3 হওয়া উচিত। কেন? কারণ আমাদের সুপার মেশের ইকুয়েশন লিখতেছি, এই সুপার মেশের মধ্যে I1 আর I2 আছে, I3 কিন্তু ইকুয়েশনের মধ্যে না। এটা কিন্তু I3 এর ইকুয়েশন না, এটা সুপার মেশের ইকুয়েশন। সুপার মেশ কনসিস্ট করে I1 আর I2 এর, সো এদের প্রায়োরিটি বেশি, I1 আর I2 এর প্রায়োরিটি বেশি, এই কারণে আমরা তাদেরকে আগে রাখলাম। সো ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম? I1 - I3 আর I2 - I3। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, তাহলে এবার আমরা সিম্পলিফাই করি। 50 I1 প্লাস 50 I2, সরি 150 I2,
মাইনাস 100i3 ইজ ইকুয়াল টু 400। এই একটা ইকুয়েশন। এখন আমরা ইনসাইড সুপার মেশের ইকুয়েশনটা লিখি। বলেন তো ইনসাইড সুপার মেশের ইকুয়েশনটা যে কোনো একজন সাপোর্টের হিসেবে বলেন তো কিভাবে লেখা যায়? স্যার I2 মাইনাস I1। হ্যাঁ, i2 - i1। কেন? কারণ আমরা এই যে একটু দেখাই, i2 এর ডিরেকশনটা এরকম আর i1 এর ডিরেকশনটা এইরকম। সো i2 করতেছে দেখে আমরা লিখতে পারবো i2 - i1 ইজ ইকুয়াল টু 4, বা -i1 প্লাস i2 ইজ ইকুয়াল টু 4। দেখেন তো এই দুইটা ইকুয়েশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই দুইটাই মেইন, কারণ বাকি যেটা সেটা আমরা আগেও শিখে ফেলছি। ঠিক আছে, এরপরে আছে মেশ 3। এইটা আবার কোনোটার মধ্যে কমন নাই, সো আমরা 50 থেকে স্টার্ট করি, এটা হবে -50। এরপরে আছে এই 50 ওহম রেজিস্ট্যান্স। এইবার আমরা লিখবো 50 × i3 - i1। কেন? কারণ এখন i3 এর প্রায়োরিটি বেশি। ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি উপরে এই 50 ওহম আছে, এইটার জন্য লিখবো 50 i3 - i2। আর লাস্টে আছে 100, এটার জন্য লিখবো 100i3 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি, ঠিক আছে, এই তিনটা হইলো আমাদের ইকুয়েশন। সলভ করলে i1 i2 i3 আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার না? দেখেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কোয়েশ্চেন না থাকে, আজকের মতো আমরা এখানেই শেষ করি, অনেক রাত হয়ে গেছে। আহ এইটা ভিডিওটা আমি দিয়ে দিব, কিন্তু শর্ত হইলো যে অবশ্যই যদি আপনারা না করেন আসলে আপনাদেরই ক্ষতি। এমন বড় একটা ল্যাগে পড়ে যাবেন যে চিন্তাও করতে পারবেন না। নেক্সট দিন আমাদের নেক্সট ক্লাস হইলো মঙ্গলবার। মঙ্গলবারে আমরা ডিরেক্ট প্র্যাকটিস করা স্টার্ট করব। অনেক প্র্যাকটিস করতে হয়, সো আমরা অনেক প্র্যাকটিস করব। তার আগ পর্যন্ত অনেক টাইম আছে, প্রায় 5 দিন 6 দিন টাইম আছে আজকে সহ। এই ভিডিওটা দেখে দেখে ফেলতে হবে, দরকার হলে 2 3 বার দেখে ফেলতে হবে। যত ভালো বেসিক ক্লিয়ার হবে ম্যাথ করতে, তত ভালো হবে। ঠিক আছে, সো যদি কোয়েশ্চেন না থাকে, কারো কিছু বলার না থাকে, তাহলে আমি মিটিংটা এন্ড করতেছি।